নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ইস্টবেঙ্গলকে নিয়ে বেরিয়ে আসা গুরুত্বপূর্ণ আপডেট। আজকের দিনে দাঁড়িয়ে বেশ কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে, সেগুলো নিয়ে আলোচনা করব। কিছু ফুটবল আপডেট রয়েছে, সেগুলো নিয়েও কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো। অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, তাই সকলে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি সিএফএল নিয়ে, তো মোহামেডান কিন্তু তাদের ঘরের মাঠের প্রথম আজকে সিএফএল এর ম্যাচটা খেললো। আগের ম্যাচটা তো কিশোর ভারতীতে হয়েছিল, তো প্রথম ঘরের মাঠে আজকে ম্যাচ ছিল এবং লিগের দ্বিতীয় ম্যাচ। তো দ্বিতীয় ম্যাচে কিন্তু তারা আটকে গেল খিদিরপুরের কাছে। দুটো দলই কিন্তু ভালো ফুটবল খেলেছে, কিন্তু গোল করতে পারেনি। 50-50 খেলা হয়েছে। কখনো খিদিরপুর চান্স বেশি ক্রিয়েট করছিল, কখনো মোহামেডান চান্স ক্রিয়েট করছিল। মাঝ মাঠটা কিন্তু পুরোপুরি খিদিরপুর দখল করে রেখেছিল। তো সেইভাবেই ম্যাচ হয়েছে, কোনো দলই গোল করতে পারেনি এবং তুলনামূলকভাবে দেখতে গেলে খিদিরপুরের কিন্তু যে পারফরমেন্স অনেক ভালো ছিল। তো দেখা যাক পরবর্তী সময় মোহামেডান কামব্যাক কীরকমভাবে করে, কারণ গত সিজনের চ্যাম্পিয়ন দল, তাদের উপর তো আশা থাকবেই যে তারা ভালো ফুটবল উপহার দেবে, কিন্তু সেই দিকে আজকে অতটা ভালো ফুটবলও দেখা যায়নি মোহামেডানের কাছ থেকে। তো এরপরে যদি আমরা কথা বলি একটুখানি হায়দ্রাবাদ এফসিকে নিয়ে, তো অনেকেই হায়দ্রাবাদ এফসিকে নিয়ে জানতে চাইছিলে, হায়দ্রাবাদ এফসির প্লেয়ারদের নিয়ে জানতে চাইছিলে। তো প্লেয়ারদের ব্যাপারটা যদি আমরা একটুখানি পাশে সরিয়ে রাখি, হায়দ্রাবাদ এফসির দলটার দিকে যদি আমরা তাকাই, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো তো প্লেয়ারদের অবস্থা কীরকম রয়েছে। তো হায়দ্রাবাদ এফসি কিন্তু বর্তমানে খুবই সমস্যার মধ্যে রয়েছে, সেটা সবারই জানা, কোনো রকম সমস্যা নেই তাতে। 8টা ট্রান্সফার ব্যান পড়েছে, একাধিক প্লেয়ারের যেটা টাকা সেটা বাকি রয়েছে। কোচ, কোচিং স্টাফ যা যা জায়গায় বাকি, কোনো কিছুই কিন্তু মেটাতে পারেনি। কিছু প্লেয়ারকে কিছু টাকা দেওয়া হয়েছিল। তো আজকে যেটা মোটামুটি ব্রেকিং আপডেট একটা বেরিয়ে আসছে হায়দ্রাবাদ দলকে নিয়ে, হায়দ্রাবাদ কিন্তু একদম শেষ, একদম হায়দ্রাবাদকে ফিনিশ বলে দেওয়া যায়। কারণ তাদের যে ম্যানেজমেন্ট থেকে আগে বলা হতো যে কিছুদিন বাদে আমরা চেষ্টা চালাচ্ছি, এই মুহূর্তে ম্যানেজমেন্টের তরফ থেকে কোনো রকম ফোন, SMS, ইমেল কোনো কিচ্ছু করা হচ্ছে না। কোনো রকমভাবেই যারা টাকা পায় তারা কিন্তু আর যোগাযোগ করতেই পারছে না তাদের সঙ্গে, কোনো রকম ফোন পর্যন্ত রিসিভ করা হচ্ছে না, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। তো যারা এতদিন হায়দ্রাবাদ দলটাকে এতটা দিন টেনে নিয়ে এসেছে, তো তাদের অবস্থা খুবই খারাপ। কোনো রকমভাবে আর হায়দ্রাবাদকে চালানো সম্ভব নয়। 75 কোটি টাকা, ভারতীয় ফুটবলে 75 কোটি টাকা বিরাট। কোনো ইনভেস্টার এসেই কিন্তু 75 কোটি টাকার ঘাটতি মেটাতে পারবে না। তারপরে আবার দল গঠন। হায়দ্রাবাদকে আমরা ডুরান্ড কাপে হয়তো তাদের নাম রয়েছে, কিন্তু তাদের আদেও তারা দল নামাতে পারবে কিনা সেই নিয়ে যথেষ্ট সমস্যা। তো হায়দ্রাবাদ এক প্রকার ফিনিশ। তো এখান থেকে হায়দ্রাবাদ কিভাবে কামব্যাক করতে পারবে, সত্যি খুবই খারাপ সিচুয়েশান। আমাদের তরফ থেকে এখনই জানিয়ে দেওয়া হলো, 2-1 দিনের মধ্যে কিন্তু তোমরা বড় মিডিয়া থেকেও এগুলো জানতে পেরে যাবে যে এই ব্যাপারগুলোই হচ্ছে। এবং হায়দ্রাবাদের এখনও দলে বেশ কিছু ভালো প্লেয়ার রয়েছে, তাদের নিয়ে কিন্তু রীতিমতন একদম ঝাঁপিয়ে পড়বে বাকি দলগুলো। তো ইস্টবেঙ্গলও কিন্তু বেশ কিছু এক নয় একাধিক হায়দ্রাবাদের প্লেয়ারের দিকে লক্ষ্য রেখেছে, একদম শেষ মুহূর্তে টোপ ফেলে রেখেছে। যদি হায়দ্রাবাদ কোনো রকম কিছু না করতে পারে তো সেইগুলোকে একদম তুলে নেবে। তো অপেক্ষা করে থাকো ইস্টবেঙ্গল সমর্থকেরা, বেশ কিছু প্লেয়ার কিন্তু হায়দ্রাবাদ ছেড়ে লাল হলুদে আসতে চলেছে, এটুকু বলতে পারি। কোনো নাম বা কতটা কিচ্ছু বলবো না, শুধু অপেক্ষা করতে বলবো। যারা অপেক্ষা করতে পারবে তারা কিন্তু আশা করি পরবর্তী সময় আনন্দিত হবে, হতাশ কেউ হবে না। আর মনে করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পরে যখন এগুলো মিলে যাবে তখনও কিন্তু এসে বলে যাও যে হ্যাঁ, এখান থেকে আপডেটগুলো শেয়ার করা হয়েছিল। তো যাই হোক, এরপরে যদি আমরা চলে আসি একটুখানি ট্রান্সফার আপডেটের দিকে, তো ট্রান্সফার আপডেটও কিন্তু বেশ কিছু রয়েছে। তার মধ্যে যে প্লেয়ারটার পোটেন্সিয়াল নিয়ে কিন্তু ভালো প্লেয়ার, নিঃসন্দেহে ভালো প্লেয়ার এবং দীর্ঘমেয়াদী চুক্তি কেরালা তার সঙ্গে করে রেখেছে। 23 বছর বয়সী রাইট উইঙ্গারের প্লেয়ার নেহাল সুদেশ। তো নেহাল সুদেশ কিন্তু একজন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার, কেরালার ইউথ টিম থেকে উঠে আসা বলতে গেলে এক প্রকার প্লেয়ার। তো সেই প্লেয়ার কিন্তু পরবর্তী সিজনে কেরালার জার্সি গায়ে খেলবে না, তাকে কিন্তু লোন মুভ করতে চাইছে কেরালা ব্লাস্টার্স। শোনা যাচ্ছে পাঞ্জাব এফসি কিন্তু অনেকটাই কথাবার্তা এগিয়ে ফেলেছে লোন মুভের ক্ষেত্রে। কেরালার জার্সি গায়ে 19টা ম্যাচে 1টা গোল 1টা অ্যাসিস্টও দেখা গেছে নেহাল সুদেশের কাছ থেকে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে পাঞ্জাবের জার্সি পড়তে চলেছে নেহাল সুদেশ, এরকমটাই আপডেট বেরিয়ে আসছে।
এরপরে যদি আমরা কথা বলি 32 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার রাউলিন বর্জেস। তো তোমাদের জানিয়েছিলাম মুম্বাই সিটি এফসি সে পুরোপুরি তার ছেড়ে দিচ্ছে, কোনো রকম অসুবিধা নেই, তাকে এবার পার্মানেন্ট ডিলে এফসি গোয়া সাইন করাবে। গত সিজনেও কিন্তু এফসি গোয়ার জার্সি গায়েই কিন্তু খেলতে দেখা গিয়েছিল এই প্লেয়ারকে, আবারও কিন্তু সে ফিরে এসেছে এফসি গোয়াতে। এবং লাস্ট সিজনে যদি আমরা রাউলিন বর্জেসের পারফরমেন্স নিয়ে কথা বলি, তো এফসি গোয়ার হয়ে কিন্তু টোটাল সিজন যেটা গিয়েছিল, তো টোটাল সিজনে মোটামুটি পারফরমেন্স, আহামরি যদি আমরা বলি যে খুব ভালো পারফরমেন্স এরকম কিন্তু নয়, একটা অ্যাভারেজ পারফরমেন্স গিয়েছিল, কোনো সময় ইনজুরি সমস্যাও ছিল, তবুও কিন্তু 25টা ম্যাচে তার কাছ থেকে 5টা গোল দেখা গেছে। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, মাঝমাঠকে দখল করে খেলতে পারে, কিছু সময় হয়তো অফ ফর্ম ছিল, কিন্তু ভালো একটা ডিল আজকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে এফসি গোয়ার তরফ থেকে। তো এরপরে যদি আমরা চলে আসি ইস্ট বেঙ্গলের দিকে, তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম ইস্ট বেঙ্গলের প্লেয়াররা সবাই আসতে চলেছে, সেইভাবেই কিন্তু কিছুক্ষণ আগে প্রভসুকান সিং গিল ইস্টবেঙ্গল দলের বাজপাখি, গত সিজনে অসাধারণ ফুটবল খেলেছিল, সে কিন্তু আসছে, তার সাথে গুরসিমরাত, তারা দুজন কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, তারা কিন্তু কলকাতায় চলে আসছে আজকেই। এবং ইস্টবেঙ্গল দলের ক্যাপ্টেন ক্লেটন সিলভাকে নিয়েও তোমাদের আপডেট শেয়ার করেছিলাম। এবার এত রাত হয়ে গেল এখনও ক্লেটন সিলভা কলকাতায় এলো না কেন, প্রচুর মেসেজ এসেছে। তো ক্লেটনকে নিয়ে যেটা লেটেস্ট আপডেট আমি ফেসবুক পেজে দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই, যারা ফেসবুক পেজে রয়েছে তারা জানো, আর যারা এখনও ফেসবুক পেজে জয়েন হওনি ফেসবুক পেজে জয়েন হয়ে যাও। তো ক্লেটন সিলভা কিন্তু রাত 2:20 মানে চলে আসছে কলকাতায়, মোটামুটি রাত 2:30 নাগাদই কিন্তু কলকাতায় পা রাখছে ক্লেটন সিলভা। সাউল ক্রেসপো এবং কার্লেস কোয়াদ্রাত এবং কোচিং স্টাফ তাদের যেরকমটা জানিয়েছিলাম যে তারা 2 তারিখে মধ্যরাত্রে আসবে, মানে 3 তারিখেই ধরে রাখো, সেটা 3 তারিখই হয়ে যাচ্ছে, 3 তারিখে কিন্তু তারাও চলে আসছে এবং ইস্টবেঙ্গলের প্র্যাকটিস 3 তারিখ থেকেই শুরু হচ্ছে। তো এইগুলোই আপডেট রয়েছে ইস্টবেঙ্গলকে নিয়ে। এছাড়াও কিন্তু আশা করছি ভালো সুখবর ইস্টবেঙ্গলের জন্য আসছে, তার জন্য একটু অপেক্ষা করো, এর বেশি আর কিছু বলবো না। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব যা যা করার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।